চোখে দেখা অভিজ্ঞতা থেকে যখন তার লেখা বের হয়, সেটি সময়কে রিপ্রেজেন্ট করবেই। ৭৭ সালে প্রথম গল্প লিখেছিলাম। আপনি কবিতা লেখেন না? আমিও শুরু করেছিলাম কবিতা দিয়ে, কিন্তু পরের দিকে এসে বুঝতে পারলাম যে এটি আমার কাজ নয়। আপনি অনন্য জীবনানন্দ নামে অনুবাদ করেছিলেন, এইটা কিভাবে আপনার মাথায় এলো? জীবনানন্দ আমি পড়া শুরু করি যখন আমি ক্লাস 10-এর ছাত্র। জীবনানন্দের প্রতি আমার সেই একটা মুগ্ধতা তখন থেকে শুরু। এই অনুবাদের ফার্স্ট রাফটা আমি 4 মাসের মধ্যে করে ফেলেছিলাম। কবি লেখকের জীবনে নারী ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ? কেউ না কেউ একজন প্রেরণা দিতে হয়। ভ্রমণ সাহিত্যের জন্য আপনি আমাদের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন। সত্যিকার অর্থে যদি ভালো হাতে তৈরি হয় এই সাহিত্য, তাহলে এটিকে অস্বীকার আপনি করতে পারবেন না। আমি যাই লিখি, আমি সবসময় পাঠকের কথা চিন্তা করে লিখি। আমি ব্যাংকিং এবং অর্থনীতির খুব জটিল বিষয়গুলোকে খুব সাধারণ মানুষের বোধগম্য করে লেখার চেষ্টা করেছি। ফারুক মঈনুদ্দিন বোধহয় কবি হতে চেয়ে, আসলে আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিকটকে। যথাবিহিত আমাদের সঙ্গে একজন লেখক আছেন। শুধু লেখক নয়, লেখকের সঙ্গে বলা যায় যে অনুবাদক, গবেষক, প্রাবন্ধিক এবং একজন অর্থনীতিবিদ আছেন আজকে আমাদের সঙ্গে। পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে জনাব ফারুক মঈনুদ্দিন। কেমন আছেন ফারুক ভাই? ব্যাস, এই সময় যেরকম থাকা যায় তেমনি ভালোই আছে। এই সময় দিয়েই তাহলে প্রশ্নটা শুরু করি। আপনার একটা গল্প গ্রন্থ, সম্ভবত জীবনানন্দের কবিতার নাম থেকে নেয়া, সেই সব শেয়ালেরা। এই গল্পগ্রন্থে একাধিক গল্পে সময়ের ক্ষত, সময়ের আনন্দ বেদনা উঠে এসছে, এবং এইটা আমার কাছে মনে হয়, আমি যে আপনার সব গল্প পড়েছি তা নয়, কিন্তু আপনার যেসব গল্প আমি পড়েছি আমি দেখেছি আপনি সময়কে খুব সুন্দর করে চিত্রিত করেন। কাজেই আলাপটা আপনার গল্পের সময় এইসব দিয়ে শুরু করতে চাই। সম্ভবত 1978 সালে আপনার প্রথম গল্প। হ্যাঁ, 78 সালে আমি ইউনিভার্সিটি যখন ভর্তি হই প্রথম। দৈনিক বাংলাতে। কাজেই দীর্ঘ একটা জার্নির কথা আমরা জানতে পারি আপনার গল্পের সূত্র ধরে। হ্যাঁ, কারণ সময়ের কথা যেটা বলছিলেন, আসলে আমরা যারা সব লেখক, আমার মনে হয় যে তারা তাদের সময়কে রিপ্রেজেন্ট করে। সুতরাং এবং মানুষের চোখে দেখা অভিজ্ঞতার বাইরে তো কিছু হয় না আসলে। সুতরাং চোখে দেখা অভিজ্ঞতা থেকে যখন তার লেখা বের হয়, সেটি সময়কে রিপ্রেজেন্ট করবেই। সেই সময়কে এড়ানো যায় না, আপনি চাইলেও এড়াতে পারবেন না। আপনার লেখায়, আপনার অবচেতনে সেটা এসে যাবে। সুতরাং সময়কে এড়ানো সম্ভব নয়, সেই জন্য সময় এসে যায়। আপনি তো এই যে 78 থেকে আজকে 2025, এই সময়ের ভাঙন গড়ন অনেক কিছু দেখলেন, সেইগুলো কি আপনার গল্পের নির্মাণে, ভাষা নির্মাণ, গল্পের কলা কৌশলে ভূমিকা রেখেছে? ভাষার বিষয়টা আসলে ঠিক আমি নিজেও সচেতন না। পাঠকরা কিংবা আপনাদের মধ্যে যারা বিদ্বজ্জন, তারা আমার ভাষার প্রশংসা করেন সবাই, কিন্তু আমার মধ্যে আমি ঠিক বলতে পারি না কি কারণে আমার ভাষাটির আপনার প্রশংসা করেন। আপনি একটা শব্দ ব্যবহার করেছিলেন না কোন একটা ছোট্ট লেখাতে, আমার একটা লেখার ব্যাপারে, মুচমুচে, জি, এই শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আসলে মুচমুচে কিভাবে একটি লেখার ভাষা হয় আমার ঠিক জানা নেই। এটা আপনারা বুঝতে পারেন হয়তো। আমি ভেতর থেকে আমি লিখছি বলে আমি এটা বুঝতে পারি না। আমি যদি বাইরে থেকে দেখি তাহলে হয়তো বুঝতে পারতাম, কিংবা অন্য কারো লেখা সম্পর্কে আমি বলতে পারি। তো ভাষা নির্মাণের বিষয়টি আমি ঠিক বলতে পারি না কখন থেকে এটি আমি রপ্ত করেছি কিংবা আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে লেখা। কিন্তু ওই যে বললেন যে আমার যে 78 থেকে যে আমার প্রথম লেখা শুরু, এই লেখাটি শুরু আর আসলে লিখেছিলাম, আমার মনে আছে লেখাটি লিখেছিলাম আমি 77 সালে। এটা প্রথম গল্প লিখেছিলাম, এবং সেটি যখন প্রথম ঢাকায় এসে আমি আহসান বিভাগের কাছে জমা দিই, জীবনের প্রথম লেখা গল্পটি সেটি ছিল, তিনি সেটি ছেপেছিলেন। এখন এই দীর্ঘ পরিক্রমায় ব্যাপারটা হচ্ছে যে আসলে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমাদের নগর জীবন পরিবর্তন হচ্ছে, দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজ সবই তো পরিবর্তন হচ্ছে। তো এগুলো খুব ধীরে ধীরে এসে যায় লেখার মধ্যে। আমি আমার প্রথম দিকের গল্পগুলো যখন মাঝে মধ্যে দেখি, কিংবা একবার একটি নতুন
সংকলন বের করার কথা ছিল আগের নতুন এডিশন, আমি দেখলাম যে সেখানে ওই যে মোবাইল ফোনের কোনো ব্যাপারটি নেই। তার মধ্যে আমি একটা নতুন গল্প ঢোকাতে গিয়ে দেখলাম যে ওখানে মোবাইল ফোন এসে গেছে একই বইয়ের মধ্যে, যে অনেক পুরনো গল্প আবার একেবারে নতুন গল্প যখন একসাথে দিই তখন এই যে এটা খুব চোখে লাগে যে ওই সময় এটা ছিল না এটা ছিল। সুতরাং এইভাবে নিজের অজান্তে কিন্তু ঢুকে পড়ে সবকিছুই, এটার মধ্যে কোনো সচেতন প্রয়াস আছে বলে আমি মনে করি না, আমার অ্যাটলিস্ট নাই। আচ্ছা, আমার কিন্তু এইখানে আমি জানি না, অনেকে এটাকে নিন্দার মতো করে দেখে, মানে গল্পের মধ্যে কাব্যিকতা, আবার আমার কাছে এটা ভালো লাগে, একটু কাব্য আলোলায়িত গল্প। আবার আপনারই একটা লেখা নিয়ে আমি যখন লিখেছিলাম বলেছিলাম যে খুব মুচমুচে বলতে আমি খুব ক্রিস্পি, খুব পাঠ উপযোগী, সরল একটা ভঙ্গিমা, কিন্তু সেই সরলতার সঙ্গে আবার একটা পদ্যের, একটা কবিতার গভীরতাও আছে। আমার বিবেচনায় এটা মানে খুব কঠিন এইটা একত্রে অর্জন করা। আমার প্রশ্ন আপনার গল্পের সেই ভাষা ভঙ্গি নিয়ে নয়, আমি বলবো যে আপনি কবিতা নিয়েও অনেক কাজ করেছেন। কিরকম কাজ করেছেন যে আপনার গল্প গ্রন্থের নাম কবিতা থেকে নেয়া, জীবনানন্দ থেকে নেয়া। জীবনানন্দকে নিয়ে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটির অনুবাদ আপনি করেছেন, সেটা নিয়ে আমরা পরে আসছি। কিন্তু আপনি কবিতা লেখেননি আমার জানা মতে। এখন স্বীকার করতে আসলে কোনো বাধা নেই। আর 10 জন বাঙালির মতো আমিও শুরু করেছিলাম কবিতা দিয়ে। বাঙালিদের মধ্যে একটা কবিত্ব থাকে, সহজাত কবিত্ব, সবাই কিন্তু শুরু করে কবিতা দিয়ে আমার জানা মতে। মানে আমরা যারা লিখছি অথবা লিখেছেন, আমার মনে তারা সবাই হয়তো শুরু করেছিলেন কবিতা দিয়ে, আমিও তাই করেছিলাম। কিন্তু পরের দিকে এসে বুঝতে পারলাম যে এটি আমার কাজ নয়। হয়তো মানে কি বলবো, মানে কবি হিসাবে আমি কোনো তেমন কিছু করতে পারি না এবং আমার পক্ষে করা সম্ভব হবে না। সে কারণেই হয়তো আমি আস্তে আস্তে গল্পের দিকে ঝুঁকলাম। তার মধ্যে আরেকটি বিষয় আছে, এই যে বললাম যে আমি কবিতা লিখতাম, যখন আমার প্রথম গল্পটি প্রকাশিত হয় তখন আমরা মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন আমার কবি যশোপ্রার্থী বন্ধুদের দেখতাম তো একটি কবিতা ছাপানোর জন্য তারা কি পরিমাণ দৌড়ঝাঁপ করেন, কারণ তখন পত্রিকা ছিল কম। আর আমার প্রথম লেখা গল্পটি যখন মানে কোনো কারণ মানে একেবারে নিজে আমাকে অবাক করে দিয়ে ছাপা হয়ে গেল আসান হাবিবের মতন সাহিত্য সম্পাদকের হাতে এবং দৈনিক বাংলার মতো একটা কাগজে, তখন আমি বুঝতে পারলাম হয়তো এইখানে আমার মনোসংযোগ করা উচিত। সে কারণে আমি আস্তে আস্তে কবিতার চর্চা ছেড়ে দিলাম এবং সেই জন্য আমি বলছি যে কবিতা দিয়ে শুরু করেছিলাম আসলে আমি। কিন্তু কবিতা চর্চা ছেড়ে দিলেও কবিতা বোধহয় আপনাকে ছাড়েনি। হ্যাঁ, সেটি হতে পারে, কারণ ওই যে বললাম যে প্রথম দিকে যে বাঙালিদের মধ্যে একটা কবির তো থাকে ভেতরে, তাদের মধ্যে হয়তো মনে হয় আমার। এইবার আসি ওই যেই অনুবাদটার কথা বলছিলাম, ক্লিন্টন বি সেলির আপনি অনন্য জীবনানন্দ নামে অনুবাদ করেছিলেন। এইটা কিভাবে আপনার মাথায় এলো, এইটা কেন আপনি অনুবাদ করলেন, এবং এই অনুবাদের জন্য তো আপনি একটি গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছেন, এবং এই অনুবাদটা করতে গিয়ে আপনার জীবনানন্দকে বোঝা, আপনার উপলব্ধিতে জীবনানন্দকে ধারণ করা, এটা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে জীবনানন্দ আমি পড়া শুরু করি যখন আমি ক্লাস 10-এর ছাত্র, 73 সাল থেকে। এবং তখন আমি যে অক্ষম কবিতার চর্চা করতাম সেখানে আমি চেষ্টা করতাম জীবনানন্দের শব্দগুলো ব্যবহার হতেছে, এই জাতীয় শব্দ দিয়ে কবিতা লিখতাম আমি, সেগুলো আমার কাছে এখন নাইও আসলে। কিন্তু কথা হচ্ছে জীবনানন্দের প্রতি আমার সেই একটা কি বল মুগ্ধতা তখন থেকে শুরু হয়েছিল যখন আমি স্কুলের একেবারে শেষ দিকের ছাত্র। এরপরে পরবর্তী সময় জীবনানন্দের কবিতাই তো পড়তাম সবসময়, তার গল্প উপন্যাসগুলো অনেকগুলো পড়েছি, কিন্তু আমার কাছে তার গল্প কিংবা উপন্যাসের চেয়ে আমাকে তার কবিতাই টানতো বেশি। এবং ওই তার যে উপন্যাস দেশ পত্রিকায় যে প্রকাশের চেষ্টা করা হয়েছিল সেটা হয়নি, এবং সাগর মুখোশের একটা উক্তিও ছিল তিনি বড় কবি হতে পারেন কিন্তু বড় উপন্যাসিক নন। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, টেনে তর্ক হতে পারে। তো পরবর্তী সময়ে এই অনন্য জীবনানন্দের যে মূল বইটি এ পোয়েট অ্যাপার্ট, এই বইটি আসলে অনুবাদ করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন মতিউর রহমান, এখন যিনি প্রথমা প্রকাশনার অথবা প্রথম আলোর সম্পাদক। তিনি আমাকে অনুরোধ করেছিলেন এই বইটি অনুবাদ করতে পারে কিনা, কারণ
এর আগে জীবনানন্দের জন্মবার্ষিকীতে এই পোয়েট অ্যাপার্টের ব্যাক টু বরিশাল নামে একটা চ্যাপ্টার আছে, বলছেন যে এই ব্যাক টু বরিশালের অংশগুলো আপনি অনুবাদ করেন, পত্রিকার ফুল পেজ ধরে এটা ছাপাবে, ফুল পেজ, একটা দৈনিক পত্রিকা ফুল পেজে ছাপাবে যতটুক ধরানো যায়, মানে ওইভাবে আমি যেতে করে দিই। সুতরাং ব্যাক টু বরিশাল দিয়ে আমি প্রথম শুরু করি। আসলে পরবর্তী সময় বেশ কয়েক বছর পর যখন আমার কাছে অনুরোধ এলো যে এরকম যে এটা অনুবাদ করবো কিনা, তো আমি সানন্দে রাজি হয়ে যাই, যেহেতু আমি ব্যাক টু বরিশাল দিয়ে প্রথমে শুরু করেছিলাম ওই চ্যাপ্টারটা দিয়ে। তারপরে এটা আমি এটা অনেকে বিশ্বাসও করতে চান না যে আসলে আমি এই অনুবাদের ফার্স্ট রাফটা আমি 4 মাসের মধ্যে করে ফেলেছিলাম, জাস্ট 4 মাস। পরবর্তী সময় এডিটিং ইত্যাদি করতে সময় লেগেছে, বাট আমি প্রথম ড্রাফটটা করে ফেলেছিলাম 4 মাসের মধ্যে, শেষ কাজটি। এবং ওই সময় আমি কোনো কাজ করিনি, শুধুমাত্র অফিস করতাম আর এই কাজটি করতাম। তো হয়তো আমি জানি না এটা এর মধ্যে এক ধরনের নিষ্ঠা কিংবা এক ধরনের পাগলামি ছিল কিনা, কিন্তু এই কাজটি আমি ওই করেছি। এবং ওই সময় সিলির সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছিল অনুবাদের কাজটি যখন করি, ক্লিন্টন বি সিলির সাথে। কারণ তিনি তার যে অরিজিনাল যে তার বাংলা উদ্ধৃতিগুলো ছিল, এগুলো তিনি যদি আমাকে না দিতেন তাহলে আমি এগুলো পেতাম না। কবিতার উদ্ধৃতিগুলো পেতাম, কিন্তু অন্যান্য বিভিন্ন প্রবন্ধ অথবা অন্যান্য লেখার যেসব উদ্ধৃতি সেগুলো আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। তো সুতরাং ওইভাবে এই বইটা আসলে গড়ে ওঠে। এবং আমি তখন দেখলাম যে ক্লিন্টন সিলি যে কেমন একজন নিষ্ঠাবান মানুষ, সব ব্যাপারে খুবই সিনসিয়ার একজন লোক, তাকে দেখলাম। সুতরাং ওইভাবে বইটি আসলে যদি স্বীকৃতিও পায়, পাঠকের স্বীকৃতি কিংবা অন্য কোনো স্বীকৃতি, সেটা সম্ভব হয়েছে বিকজ আমি ক্লিন্টন সিলির যথেষ্ট ঔদার্য এবং তার সহায়তা পেয়েছিলাম। এইটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় যে মূল। এখানে আরেকটি কথা একটু অ্যাড করি, সেটা হচ্ছে তার আরেকটি প্রবন্ধের বই আছে, এটার নাম হচ্ছে বরিশাল অ্যান্ড বিয়ন্ড। এটা কিন্তু 14টি প্রবন্ধের একটি সংকলন। এখানে জীবনানন্দ দাশ থেকে শুরু করে, জীবন দাশ তো আছেই, এই সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা মঙ্গল কাব্যের উপরে দীর্ঘ তার প্রবন্ধ আছে। এবং তাতে বোঝা যায় তিনি বাংলা মঙ্গল কাব্য কতখানি পড়েছেন। তারপরে মাইকেল মধুসূদন দত্তের উপর আছে, রিজিয়া রহমানের উপর আছে, 14টা প্রবন্ধ আছে সব মিলে। এই বরিশাল অ্যান্ড বিয়ন্ড বইটি এই বছরই প্রকাশিত হয়েছে ইউপিএল থেকে। এবং সেই বইটি ক্লিন্টন সিলের অনুরোধে সেই বইটার বাংলা আমি করে ফেলেছি। এখন এটি শুধুমাত্র এডিটিং প্রায় হয়ে গেছে, এখন এটা প্রকাশের অপেক্ষায়। এই বইটি পুরোপুরি অনুদিত হয়েছে, এটাও আমার হাতে এবং তারই অনুরোধে। নিঃসন্দেহে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ দুটো অনুবাদ জীবনানন্দ বিষয়ে পেলাম, এটা আমাদের একটা সম্পদ হয়ে থাকবে। আরেকজন লেখককে নিয়ে আপনার, আমি বলবো, এক ধরনের অবসেশন আছে মনে হয়। আমি কি নাম বলবো? আমি জানি আপনি কোনটা বলতে চাইবেন, সেটা আমি বলতে পারি। তাহলে আপনিই বলুন। আপনি বুঝতে পারছি আপনি আর্নেস্ট হেমিংওয়ের কথা বলবেন হয়তো। আসলে হেমিংওয়ের প্রতি আমার মুগ্ধতা, আকর্ষণটা জন্মায়, মুগ্ধতা না বললেও শব্দটি হয়তো বেশি হয়ে যাবে, আগ্রহ জন্মায়। সেটা হচ্ছে আমি যখন তার মুভেবল ফিস্ট বইটি পাই, আমার হাতে পাই, এটি সম্ভবত 2000 সালে অথবা 2000 কিংবা 2001 সালে হবে। আমি তখন মুম্বাইতে। এই বইটা হাতে পাওয়ার পর আমি যখন পড়া শুরু করি, আমার কাছে অত্যন্ত চমকপ্রদ একটি বই মনে হলো। এটা মেমোয়ার স্টাইলে লেখা, কিন্তু প্যারিসে যখন তিনি ছিলেন, তিনি যখন গল্প লেখার চেষ্টা করছিলেন, একেবারে খুব দারিদ্র্যের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছিল। মানে এমনকি প্যারিসের ঠান্ডায় তাদের যথেষ্ট উষ্ণ থাকার মতো উপকরণও তাদের ছিল না। সেই সময় তিনি যখন খুব কষ্টের সৃষ্টি যখন প্যারিস বাস করছিলেন, এবং সেই সময় তার যে উপলব্ধি দেখা, তার গল্প লেখার প্রক্রিয়া, তার গল্প লেখার অনুভূতি, এইসব ব্যাপারগুলো আমাকে অসম্ভব আকর্ষণ করে। তখন আমি চিন্তা করলাম যে বইটা আমি করি বাংলায়। কারণ কথা হচ্ছে যে এই বইটির নাম অনেকেই জানেন না, এবং আমার যেটা অনুবাদ করার পেছনে একটা সবসময় যে কাজটি করে সেটা হচ্ছে যে আমি একটি জিনিস পড়লাম, এটি সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে আমার, যারা হয়তো ইংরেজি পড়বেন না। এটা বোধহয় সব অনুবাদকেরই কাজ করে, হয়তো তো আমার মধ্যে এটা কাজ করে। তখন আমি চিন্তা করলাম যে এত চমৎকার একটা জিনিস পড়লাম, এটা আমি সবাই সাথে শেয়ার করি না কেন। তখন আমি স্টার্টেড ট্রান্সলেটিং ইট ইন বেঙ্গলি, একটা করে করছিলাম। পরে এক সময় এটা সবগুলোই করে ফেলে, 20টা চ্যাপ্টার ছিল, এটা করে ফেলেছি। তো সুতরাং এটা করতে গিয়ে
আমার হেমিংওয়ে প্রচুর পড়তে হয়েছে, এবং তার পরবর্তী আপনি যেটা বলছিলেন যে তার পরবর্তী সময়ে তার হেমিংওয়ের নারীরা হলো, এটা আমি করোনার সময় প্রায় বছরখানেক তো আমাদের প্রায় কোনো কাজই ছিল না ধরতে গেলে, ওই সময় আমি 1 বছর ধরে এই বইটির উপরে পড়াশোনা করি, বইটি নিয়ে যথেষ্ট পড়াশোনা করে অনেক বইপত্র জোগাড় করি, এবং বইপত্র পত্রপত্রিকা যেখানে যা সোর্স পেয়েছি সম্ভব অসম্ভব সব জায়গা থেকে এই কাজটি আমি শেষ করি 1 বছর সময়ের মধ্যে। একটু আপনি অনুমতি দিলে অফ ট্র্যাকের একটা প্রশ্ন করতে চাই। জি। সেটা হলো যে ধরুন জীবনানন্দ নিয়ে আপনি কাজ করেছেন, তার জীবনে বনলতা সেন, সুচেতনা, সুরঞ্জনা, অসংখ্য নারীর কথা আমরা পাচ্ছি, যদিও ব্যক্তি জীবনে আমরা লাবণ্য দাস ছাড়া তেমন কিছু, কুসুম কুমারী তো মাই ছিলেন, আর বনলতা সেন কে ছিলেন সে নিয়ে তো অনেক প্রশ্নই আছে। কিন্তু হেমিংওয়ের জীবনে তো একাধিক নারী প্রণয়িনী হিসেবে, স্ত্রী হিসেবে রয়েছেন, সেগুলোর দলিল দস্তাবেজ আছে। তো আমার প্রশ্নটা লেখক মঈনুদ্দিনের কাছে বা প্রাক্তন কবি ফারুক মঈনুদ্দিনের কাছে, যে কবি লেখকের জীবনে নারী ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে এটা আপনি দেখেন? এইটি ব্যাপারটা কিছু আপনি দুইভাবে দেখতে পারেন। আপনি যদি আমরা যে দুজন নিয়ে আলাপ করছিলাম, হেমিংওয়ে এবং জীবনানন্দ দাশ, আমরা যদি দেখি তাহলে জীবনানন্দ দাশের জীবনে তো আমরা কোনো নারীকে পাই না। বনলতা সেনের চরিত্রটিও কিন্তু কুয়াশাচ্ছন্ন। হ্যাঁ, তার জীবনে আমরা একজনের নারী পাই, শোভনা। তার যে শোভনা ছাড়া আমরা জীবনানন্দের জীবনে আর কোনো নারীর আগমন দেখিনি, কোনোভাবেই দেখিনি। আর জীবনানন্দ যেরকম লাজুক এবং মুখচোরা টাইপের ছিলেন, তাতে করে তার কোনো নারীর সাথে তার কোনো সম্পর্ক হতে পারে, কিংবা তার দিক থেকে কোনো কি বলবো আগ্রাসী কোনো আকর্ষণ চেষ্টা, সেটাও আমরা পাই না। তাহলে এই যে যে কথাটা প্রাসঙ্গিক বলা হয়, জীবনানন্দ দাশের বেলা কিন্তু এটা খাটে না পুরোপুরি। তো সুতরাং এই বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক হতে পারে। তবে আপনি যেটা বলছেন তার বেশিরভাগই সত্যি, তার বেশিরভাগই সত্যি। কারণ কথা হচ্ছে, কেউ না কেউ একজন প্রেরণা দিতে হয়, প্রেরণা দাত্রী আমরা যদি বলেন। সেটা শুধু কবিতা লেখার ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রেই এই জিনিসটা কাজ করে বলে আমার মনে হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর হেমিংওয়ের নারীরা তার অনেকগুলো গল্পের মধ্যে, আমরা গল্প এবং উপন্যাসে আমরা তার যে নারীদের সাথে যে সম্পর্ক, সেটি কখনো ভালোবাসায়, কখনো ঘৃণায়, কখনো আকর্ষণে, কখনো বিকর্ষণে এসেছে। অনেকগুলো গল্প আছে তার, যার প্রাক্তন প্রেমিকাদের সাথে তাদেরকে কি বলবো খুব হীন করে তার বেশ কিছু গল্প উপন্যাস আছে। তেমনিভাবে জীবনানন্দ দাশের আছে অন্যভাবে। জীবনানন্দ দাশের স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো ছিল না, আমরা সবাই জানি। এবং তার বেশ কিছু গল্প আমরা পাই যে তিনি যেসব নারী চরিত্র সেখানে এনেছেন, সেই নারী চরিত্রের মধ্যে আমরা তার স্ত্রীকে খুঁজে পাই, লাবণ্য দাসকে খুঁজে পাই। লাবণ্য দাসের যে পরিচিতি আমরা জানি, তার ব্যক্তিগত জীবনের পরিচয়, তার শিক্ষা, তার বেড়ে ওঠা, সবকিছু কিন্তু তার বেশ কিছু গল্পের চরিত্রদের সাথে, নারী চরিত্রদের সাথে মিলে যায়। তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা অন্যভাবে যদি দেখি, সেক্ষেত্রেও আকর্ষণে কিংবা প্রেমে না হলেও ঘৃণায় কিংবা বিকর্ষণে আমরা অনেক নারী চরিত্র জীবনানন্দের মধ্যেও পাই। সুতরাং কোনোভাবে আমরা অস্বীকার করতে পারছি না এই ভূমিকাটি। আসলে মানে লেখক বা কবির জীবনে নারী অবশ্যই সেই আকর্ষণেই হোক আর বিকর্ষণেই হোক, প্রেমেই হোক আর ঘৃণাই হোক, বা অন্যভাবে বলা যায় যে দুটোই তো মুদ্রার এপিঠ ওপিঠ। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি দেশ বিদেশ ঘোরেন, শুধু ঘোরেন না, সেগুলোকে আবার সুন্দর করে লিপিবদ্ধ করেন, এবং ভ্রমণ সাহিত্যের জন্য আপনি আমাদের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন। আমি আপনার ভ্রমণ সাহিত্য নিয়ে প্রশ্নটা করব না, আমি আর একটু বিস্তৃতভাবে আপনার কাছ থেকে জানতে চাইব যে একটা প্রবণতা, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি নিজে যেহেতু টুকটাক লেখালেখি করি, দেখি যে ভ্রমণ সাহিত্যকে ঠিক মূলধারার সাহিত্য, ক্রিয়েটিভ সাহিত্যের সঙ্গে অনেকে, যেমন অনুবাদকে অনেকে মেলাতে চান না, একটা প্রবণতা আছে। অথচ রবীন্দ্রনাথ থেকে শুরু করে সৈয়দ মুস্তফা আলী হয়ে ফারুক মঈনুদ্দিন পর্যন্ত ভ্রমণ সাহিত্যের আমি একটা কি বলবো ঋদ্ধ
পরম্পরা দেখতে পাই। তো এই বিষয়ে আপনার মানে পক্ষে বিপক্ষে যা খুশি আপনার বয়ানটা আমরা শুনতে চাই। অনুবাদ সাহিত্য কিনা সেটি নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে, তবে এটা নিয়ে এইখানে এই ফোরামে এটা বলার স্কোপ নেই বলে এটা নিয়ে কথা বলছি না। তবে অনুবাদ ও সাহিত্য এটা নিয়ে আর দ্বিতীয় বাক্য আমি উচ্চারণ করছি না। ভ্রমণে তেমনিভাবে সাহিত্যের একটা অংশ হয়ে গেছে। এটাকে কেন সাহিত্যের পদবাচ্য হিসেবে বিবেচনা করা হয় না আমার জানা নাই। কারণ কথা হচ্ছে এটিও একটা সৃষ্টি, এটিও একজন লেখক যখন তার অভিজ্ঞতা থেকে, তার দেখা থেকে তো একটি ফিকশন তৈরি করেন, লিখেন, গল্প কিংবা উপন্যাস লেখেন। তো সুতরাং সেটি যেমন তার কোনো দিব্য দর্শন কিংবা দৃষ্টির কিংবা তার কোনো একটা বিশেষ ভঙ্গি থেকে দেখার থেকে তার এগুলো তৈরি উৎসারিত হয় তার এই লেখা, তেমনিভাবে ভ্রমণ হচ্ছে আর একটু সরাসরি কথা, একই জিনিস তারই দেখা। কিন্তু এইখানে একটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে ভ্রমণ সাহিত্য পদবাচ্য হওয়ার জন্য যে কিছু গুণ থাকে সেটি সবার মধ্যে সবার লেখায় থাকে না। আমাদের অনেকেই ভ্রমণ করেন এবং লেখেন, এবং সেখানের মধ্যে যা শুধুমাত্র দেখলাম সুন্দর লাগলো, হ্যাঁ, ভাষায় বর্ণনা করা যাবে না, এটা দিয়ে কিন্তু ভ্রমণ সাহিত্য আসলে হয় না। তার মধ্যে অনেক কিছু থাকতে হয়। আমরা যদি আমরা শহীদ মুস্তফা আলীর কথাই ধরি, তার অনেকগুলা যেগুলো আমরা গল্প বলি, সেই গল্পগুলোর মধ্যে কিন্তু ভ্রমণের অনুষঙ্গে এসেছে, ভ্রমণ সাহিত্যের অনুপান ঢুকে গেছে, অনেকগুলো উপকরণ ঢুকে পড়েছে। তেমনিভাবে আপনার তার ভ্রমণের মধ্যে কিন্তু আবার সাহিত্য, ইতিহাস, রসবোধ অনেক কিছু তার ওই ভ্রমণে ঢুকে পড়েছে। সুতরাং আপনি এটাকে আলাদা করার কোনো স্কোপ আমি দেখি না, এবং নেই বলেই এখন ভ্রমণ সাহিত্যকেও কিন্তু আগের মতো আর হতচ্ছেদ্যা করা হচ্ছে না আমার যেটা ধারণা। কারণ এটি সত্যিকার অর্থে যদি ভালো হাতে তৈরি হয় এই সাহিত্য, তাহলে এটিকে অস্বীকার আপনি করতে পারবেন না, কারণ এটিও সৃষ্টি, এটিও আপনার চোখে দেখা জিনিস থেকে সৃষ্টি। সুতরাং আপনার বরং আপনি যখন একটা ফিকশন তৈরি করেন, আপনি কল্পনা দিয়ে অনেক কিছু করতে পারেন, কিন্তু ভ্রমণে কিন্তু আপনি কল্পনা দিয়ে সব কিছু করতে পারবেন না। ভ্রমণের গাথা, ভ্রমণের যে বর্ণনা কিংবা ভ্রমণ নিয়ে যে লেখা, সেখানে কিন্তু আপনি এটাকে সাহিত্য করে তুলতে হবে, কল্পনা করে নয়। আপনি যা দেখেছেন তার সাথে আপনার নিজস্ব যোগ্যতা দিয়ে যদি অন্য কিছু থাকে সেটি যুক্ত করতে হবে। সুতরাং এটি বরং আমি মনে করি ফিকশনের চেয়ে আরও কঠিন, কারণ আপনি কল্পনা যোগ করতে পারছেন না, এখানে যা ইচ্ছা তা বানিয়ে বলতে পারছেন না। কিন্তু আপনি এটিকে পাঠকের চিত্তকে উদ্বেলিত কিংবা চিত্তকে আকর্ষণ করার জন্য, পাঠককে আকর্ষণ করার জন্য কিন্তু আপনি এখানে কল্পনা আশ্রয় নিতে পারছেন না। আপনাকে এমনভাবে এটা করতে হবে, যা দেখেছেন সেটা ঠিকভাবে লিখবেন, তবে তার সাথে আপনি যদি আপনার ক্ষমতা অনুযায়ী যা যুক্ত করেন সেটি হবে এটার বাড়তি জিনিস। সুতরাং এটি কল্পনা করে লেখা যেতে কঠিন কাজ। সুতরাং এটিকে সাহিত্য পদবাচ্য করার আমি কোনো কারণ খুঁজে পাই না। আচ্ছা, গল্পকার ফারুক মঈন, তারপর এই যে অনুবাদক ফারুক মঈন, ভ্রমণ সাহিত্যিক, এর বাইরেও আরেকটা পরিচয়, এবং সেই পরিচয়টা সবার পক্ষে কি বলবো আয়ত্ত করা সহজ হবে না। যেমন আপনার একটা বইয়ের নামই যদি বলি, অর্থ অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি। এই যে অর্থ, অনর্থ, অর্থনীতি, ব্যাংকিং আমাদের কাছে খুব জটিল কঠিন বিষয়। আপনি নিজেও একজন এই বিষয়ে অভিজ্ঞ মানুষ, ব্যাংকিং খাতের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আপনি। তো আপনি এই ব্যাংকিং এর মতো একটা, আমি অসৃজনশীল বলবো না, আমি বলবো যে একটু খটোমটো আমাদের সাধারণ মানুষের কাছে, আমরা যারা সাহিত্য করি আমাদের জন্য একটু কঠিন এই খাতটাকেও আপনি দেখেছি বেশ গুছিয়ে, বেশ ওই যে ক্রিস্পি করে, মজার করে, সুন্দর করে লেখেন। এটাও কি আপনার মানে সাহিত্যেরই অংশ? না, এটাকে সাহিত্যের অংশ ঠিক বলা যাবে না। তবে আমি ওই প্রথমে একটা কথা বলেছি যে আমি যাই লিখি আমি সবসময় পাঠকের কথা চিন্তা করে লিখি। তারা কোনটাতে ভালো, তারা কোনটাকে পছন্দ করবেন কিংবা কোনটা থেকে উপকৃত হবেন, আমি সেটাই ভাবি। আমি যখন ব্যাংকিং জগতে ঢুকলাম, হয়তো আমি জানি না এটা আমার জন্য, আমি তো ব্যাংকার হতে চাইনি আসলে।
আমাদের দেশে আপনার পছন্দ মতো পেশা বেছে নেওয়ার সুযোগ খুব কম। আগে তাও ছিল না, এখন যা একটু হয়েছে, আগে তাও ছিল না। যাই হোক, আমি ব্যাংকারই হই শেষ পর্যন্ত, এবং ব্যাংকিংয়ে দেখলাম যে এখানে আমি যারা ব্যাংকিং করতে চান অথবা ব্যাংকিংয়ের সাথে জড়িত মানুষ কিংবা গ্রাহক হবেন, ব্যাংক ব্যবহার যারা করবেন, সেবা যারা নেবেন, তাদের জন্য আমি কিছু লিখতে পারি বোঝার জন্য, সেটা ব্যাংকিং এবং অর্থনীতি দুটোই। কারণ ব্যাংকিং এবং অর্থনীতি এই দুটোকে সাধারণ মানুষ অনেক দূরের জিনিস মনে করেন। আপনি যখন একটু কথাই বললেন যে খটোমটো মনে হয়, কঠিন মনে হয়, এই কাজটা আমি স্বেচ্ছায় গ্রহণ করি। কারণ কথা হচ্ছে যে আমি যখন ঢুকে দেখলাম যে এটাকে যদি ভালোভাবে বুঝিয়ে বলা যায় তাহলে এটা কারো কাছে কঠিন মনে হবে না। সেই কারণে আমি ব্যাংকিং এবং অর্থনীতির খুব জটিল বিষয়গুলোকে খুব সাধারণ মানুষের বোধগম্য করে লেখার চেষ্টা করেছি। কতখানি সফল হয়েছে কিনা জানি না, সফল হয়েছে আদৌ হয়েছে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে এটা বুঝিয়ে লিখতে। আমি একটা কোথাও আমি তার প্রমাণও পেয়েছি। আমি আমেরিকান সাবপ্রাইম মর্টগেজ নিয়ে যখন 2007-8 সালে খুব হইচই হয়, আমি এটুকু একটা লেখা লিখেছিলাম। তখন জিল্লুর রহমান সিদ্দিকী আমাকে একদিন দেখে বলছিলেন যে আমি সাবপ্রাইম মর্টগেজ কথাটা খুব শুনতাম কিন্তু কখনো বুঝিনি ব্যাপারটা কি। আপনার লেখাটা পরে পুরো ব্যাপারটা আমার মাথায় ঢুকলো। আমি সেদিন বুঝলাম যে আমি যা করতে চেয়েছিলাম সফল। জিল্লুর রহমান সিদ্দিকী স্যার উনি আমার লেখা পড়ে বুঝতে পেরেছেন সাবপ্রাইম মর্টগেজ জিনিসটা কি। তো সুতরাং এটা আমাকে প্রেরণা দেয় যে আমি আসলে লোকজনের বোধগম্য করার মতো করে অর্থনীতি এবং ব্যাংকিংয়ের জটিল বিষয়গুলোকে আমি লিখতে পারি। সেটাও আমার একটা প্রণোদনা এই লেখাগুলো চালিয়ে যাওয়ার। আপনি কি হতে চেয়েছিলেন? আমি আসলে এটা সবসময় বলি, আমি আসলে অনেক কিছু হতে চেয়ে কিছুই হতে পারিনি। যেটা আমি মনে করি যে আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমি একটু অর্থনীতি লিখেছি, একটু গল্প, একটু প্রবন্ধ, একটু অনুবাদ, একটু ভ্রমণ, সবই একটু একটু করার চেষ্টা করছি। সুতরাং এতে করে কোনোটাতে আমি কি বলবো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারিনি, সবই একটু একটু করেছি, এটা আমি নিজেকে মনে করি। এবং এর মধ্যে কোনো ভান নেই কিন্তু। না, আমি বুঝতে পেরেছি, বিনয় আছে ভান না থাকলেও। যেমন আপনার করা একটা অনুবাদ গ্রন্থ র্যাবোকে নিয়ে, র্যাবোর জাভা, আচ্ছা, এটা চোখে পড়েছে আপনার? হ্যাঁ, চোখে পড়েছে শুধু না, এটা আমার খুব প্রিয় একটা কাজ। কাজেই এই বিনয়টা অবশ্যই একজন গুণী মানুষের ভেতরে থাকে। যে আপনার এই যে আমার চোখের সামনে আছে সেরা 10 গল্প, এইখানে অন্তত 10টি গল্পের মধ্যে 3টা গল্প বলবো যে আমার বিবেচনায় মানে আমার কাছে সেরা। এর অর্থ এই নয় যে বাকিগুলো সেরা নয়, অর্থাৎ এবং একজন মানুষ আসলে ভালো 2-4টা গল্প, একটা যথার্থ অনুবাদ, সেই সঙ্গে যদি একটা ভ্রমণ সাহিত্য, সেই সঙ্গে যদি ব্যাংকিং এর মতো জটিল বিষয় নিয়ে লেখা লেখেন, আমি মনে করি যে তিনি অনেকটাই সফল। আপনি কি হতে চেয়েছিলেন প্রশ্নটা আসলে করেছি, আপনি শুরুতেই বলছিলেন যে আমি তো ব্যাংকার হতে চাইনি। তা আমাদের তো এরকম থাকে যে আমাদের সময় হয়তো বাবা মা চাইতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা হয়তো কবি হতে চেয়েছি। তা আমার কেন জানি সন্দেহ হয় যে ফারুক মঈনুদ্দিন বোধহয় কবি হতে চেয়েছি। না, আমি সেই আপনি যদি সেন্সে প্রশ্নটা করেন তাহলে আসলে আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। আচ্ছা, আমি এমনকি আমার ইন্টারমিডিয়েটে পরীক্ষায় যখন এম ইন লাইফ আসে পরীক্ষায়, তখন তো আমি তখন এক্সটেম্পোরে লিখেছিলাম এটা ইংরেজি পরীক্ষায় যে ইউর এম ইন লাইফ, আমি লিখেছিলাম আমি সাংবাদিক হতে চাই। আমি যখন ইউনিভার্সিটির শেষ দিকে তখন কিছু পত্রিকায় আমি টুকটাক কাজও করেছি এই সাংবাদিকতার প্রতি আগ্রহের কারণে। সেটি যাই হোক, ব্যাংকে জয়েন করার পরে এই কাজগুলোতে ভাটা পড়ে আসলে। সেই কারণে হয়তো যে পত্রিকা অফিসের সাথে আমার একটা টান আছে কেন জানি। এই সময় যখন আমরা ইউনিভার্সিটি জীবনে আমরা পত্রিকা অফিসে আড্ডাও দিতাম। এখন পত্রিকা অফিসগুলো সব কর্পোরেট অফিসের মতো হয়ে গেছে, আড্ডা দেওয়ার সুযোগ নাই আর। আগে আমাদের আড্ডা থাকতো পত্রিকা অফিস কেন্দ্রিক। তো সেই কারণে পত্রিকা অফিসের প্রতি আমার একটা অন্যরকম একটা আকর্ষণ আছে সত্যিকার অর্থে, এবং এই আকর্ষণটাই হয়তো বলে দেয় যে আমার রক্তের মধ্যে এক সময় সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল। এইখানে আবার আরেকটা প্রশ্নের লোভ জেগে গেল। হেমিংওয়ে তো কিছুদিন সাংবাদিকতা করেছেন, ফিফথ কলাম, এবং তিনি ওয়ার করেসপন্ডেন্স ছিলেন। জি, আপনি কি হেমিংওয়ের এই সাংবাদিকতা বা মার্কেজও সাংবাদিকতা করেছেন, এই রিপোর্টার্স গুলো বা এই সাংবাদিকতার যে তাদের লেখালেখিগুলো আছে, এগুলো অনুবাদের কথা ভেবেছেন? না, আমি এগুলো কখনো অনুবাদের কথা ভাবিনি। তবে আমি সাংবাদিক যারা আছে তাদের জীবনটা বিচিত্র এবং বেশ কি বলবো আগ্রহ জাগা নিয়ে তাদের একটা জীবন।
আমি আমার সাংবাদিক বন্ধু যারা সফল আছেন তাদের সবাইকে বলি যে এটা নিয়ে আপনারা কিছু লেখেন। আমরা তার কিছু প্রমাণ পেয়েছি ফয়েজ আহমেদের মধ্যরাতের অশ্বারোহী কিংবা সত্যবাবু মারা গেছেন এই জাতীয় বইগুলোতে। সুতরাং এগুলো খুবই আকর্ষণীয় বই হয় যদি একজন সাংবাদিক তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো বলতে পারেন। কিন্তু আপনি যেটা বলছেন ওগুলো অনুবাদের এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নাই। আপনার পরিকল্পনা এই মুহূর্তে কি কি কাজ করছেন, সামনে কি কাজ দেখতে পাচ্ছেন? আমরা আসলে পরিকল্পনার মধ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে সত্যিকার অর্থে কোনো, আমি একটা আমার মেমোয়ার্স লিখছিলাম, সেটা অনেক দূর লেখা হয়েছে, কিছু কিছু অংশ অংশ লেখা আছে বিভিন্ন, এগুলোকে জোড়া লাগালে পুরো মেমোয়ার্স হয়ে যায়। তো সুতরাং সেটা এখন কাজ করছি। আর আমার সমস্যা হচ্ছে যে আমি নিরবিচ্ছিন্নভাবে একটি কাজ করতে পারি না, সবসময় ফরমায়েশ আসে, এটা এই একটা লেখা দেন, ওই একটা লেখা দেন। এই কাজগুলো করতে গিয়ে আমি খুব জেরবার হয়ে যাই যে আমি মানে তাদের অনুরোধ অনেক সময় ফেলতে পারি না। সুতরাং এই কাজগুলো আমাকে যথেষ্ট বাধাগ্রস্ত করে, যেটা নিয়ে আমি একনিষ্ঠভাবে এগিয়ে যেতে চাই সেটি সবসময় করা হয়ে ওঠে না। আমরা প্রত্যাশায় থাকলাম যে আমরাও কোনো একটা অনুরোধ করব যে ফারুক ভাই এই কাজটা আমাদের জন্য করেন। দেখা যাক। আপনার সঙ্গে কথা বলতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতা তো আপনি জানেন যে শুরু করলে শেষ করতেই হয়। কাজে আজকে আমরা এখানেই শেষ করব। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি এসেছেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। শুধু দর্শক মণ্ডলী, কথা বলছিলাম অনুবাদক, গল্পকার, প্রাবন্ধিক, অর্থনীতিবিদ ফারুক মঈনুদ্দিনের সঙ্গে। এবং এই কথা বলা আসলে ফুরাবার নয়, কারণ আমরা এই যে বেঙ্গল বুকস প্রেজেন্ট TBS লিড টক, এর আয়োজনে যত কবি সাহিত্যিকের সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি যে একটা সময়ে গিয়ে আলোচনাটা গুটিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের এই আলোচনা ফুরাবার নয়, এটা একটা প্রবাহমান ধারা। এবং আমরা মনে করি এই যে এক একটি আলোচনা, এটি এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অধ্যায় আমাদের সাহিত্যের। তেমনই একটি ক্ষুদ্র অধ্যায় আজকে শেষ হলো। বাকি অধ্যায়ের সঙ্গে দেখা হবে শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।